হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। দেখো, পিএসসির মাধ্যমে রাজ্যের সরকারি স্কুলগুলোতে টিচার নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশের কথা হয়েছে, মানে ফাইনাল নোটিফিকেশান এখনও আসেনি। দায়িত্বটা পিএসসিকে দেওয়া হয়েছে। প্রায় 1500 ভ্যাকেন্সি রয়েছে, সেই পদের জন্য রিক্রুটমেন্ট হবে। এখন লোকসভা ভোট হোক আর যেই কারণেই হোক না কেন, পরীক্ষা হচ্ছে, এটা একটা ভালো কথা। তো এই খবরটা তোমরা সবাই জেনে গেছো। এই খবরটা জানানোর জন্য আমি আজকে ভিডিওটা করিনি। ভিডিওটা করছি যে বেশ কতগুলো কোয়ারি যেগুলো মানুষের মনে তৈরি হয়েছে, আমার মনেও তৈরি হয়েছিল, সেইগুলো ক্ল্যারিফিকেশনের জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, প্রথম হচ্ছে কথা কি না, এটা আমার যতদূর মনে পড়ছে এর আগে পরীক্ষা হয়েছিল 2015-তে, ফর্ম ফিল আপ হয়েছিল, আই থিঙ্ক পরীক্ষা হয়েছিল হয়তো, এবং আমার খুব কাছের 2-3 জন রিক্রুট হয়েছিল, হতে পেরেছিল আর কি। তারা হচ্ছে মানে মনে আছে আমার পুরো 2019-এর ডিসেম্বরে তারা জয়েন করেছিল, এটুকু মনে আছে। তো যাই হোক, 2015-তে হয় ফর্ম ফিল আপ বা পরীক্ষা বা দুটোই হয়েছিল। তো একটা দীর্ঘ গ্যাপ, 2024 9 বছরের পরে একটা নোটিফিকেশন বেরোচ্ছে। ঠিক আছে, হিসেব মতো 1500 ভ্যাকেন্সি নয়, আরও অনেক বেশি হওয়ার কথা, হয়তো আরও এটা বাড়তে পারে। মোটামুটি একটা বিকাশ ভবন সূত্রে খবর কি 1500 ভ্যাকেন্সি রয়েছে। এবার এটাতে কি বলা হয়েছে, এনসিটিই গাইডলাইন্স মেনেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। তার মানে কি, যখন 15 সালে নেওয়া হয়েছিল, আমার যে বন্ধুরা জয়েন করেছিল তাদের কিন্তু বিএড করা ছিল না, তারা চাকরিতে জয়েন করার পরে বিএড করেছিল। এখন কিন্তু সেটা হচ্ছে না, তোমাদেরকে আগে বিএড করতে হবে এবং বিএড করার পরে তোমরা, মানে যাদের বিএড আছে তারা জয়েন করতে পারবে। এখন কোশ্চেনটা হলো কি, যারা বিএড করছে ফাইনাল ইয়ার কি লাস্ট সেমিস্টার দিতে বাকি আছে, তারা কি করতে পারবে? এনসিটি লেটেস্ট গাইডলাইন্স ওয়াইজ তারা কিন্তু দিতে পারবে না। কিন্তু যদি দেখা যায় কি এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ চলাকালীন তাদের হয়তো পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল ফাইনাল, তখন কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপের আগে তোমাদের কমপ্লিট হতে হবে বিএড। এটা গেল একটা কোয়ারি। দ্বিতীয় নম্বর যেটাতে আসছি, সেটাতে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, তাহলে তোমরা 9-10-এর জন্য এলিজিবল, প্লাস বিএড থাকতে হবে। আর পোস্ট গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, প্লাস বিএড থাকতে হবে, তাহলে তোমরা 11-12-এর জন্য এলিজিবল। এবার যেটা হচ্ছে SC ST, ওদের জন্য তোমার 45% থাকতে হবে। এবার কোয়ারিটা হচ্ছে যে ধরো কারণ অনার্সে 50% আছে, বাট অনার্স পাস মিলিয়ে 50% নেই, তাহলে তারা কি এলিজিবল? হ্যাঁ, তারা এলিজিবল। এটার ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ওভারঅল তোমাকে 50% থাকতে হবে। তোমার যে সাবজেক্টে অনার্স, তুমি তাতে 50% থাকলে হবে। এটা গেল একটা কোয়ারি। দ্বিতীয় কোয়ারি, ধরো তোমার MSCতে 50% নেই, বাট BSCতে আছে, বাট তোমার MSC করা আছে, সেক্ষেত্রেও তুমি দিতে পারবে। কি দিতে পারবে না, তুমি 9-10-এর জন্য বসতে পারবে। বা উল্টোটা হলো, ধরো তোমার গ্র্যাজুয়েশনে 50% নেই, বাট MSCতে 50% আছে, তাহলেও তুমি বসতে পারবে 11-12-এর জন্য। ঠিক আছে, বেতন কিন্তু রাজ্যের যে অন্যান্য গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো আছে, যেগুলো আমাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়, তাদের ক্ষেত্রে তাদের থেকে অনেকটাই বেশি, অনেকটা বলতে পারো সেন্ট্রালের মতো মানে পেমেন্ট আর কি। তো এর আন্ডারে তোমার রাজ্য সরকারি স্কুল তো আছে 39টা, প্লাস মডেল স্কুল রয়েছে 55, আরও কিছু নিউ ইন্টিগ্রেটেড স্কুল রয়েছে, অনেক স্কুল রয়েছে মোটামুটি এর আন্ডারে। সেইগুলোর তোমার এই 3 ধরনের স্কুলে তোমার রিক্রুটমেন্ট হবে। মানে এই ধরো বেথুন স্কুল, তারপরে তোমার হাওড়া জেলা স্কুল, এই ধরনের যে স্কুলগুলো, মানে পুরোপুরি সরকারি স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল, মডেল স্কুল, এইগুলো মডেল হাই স্কুলগুলো আছে না, এইগুলোতে রিক্রুটমেন্ট হবে। এবার হচ্ছে কি, দুটো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ধরো তোমার মাধ্যমিক এইচএস এগুলোতে বাংলা আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, তো তোমরা ক্ষেত্রে দুটো সুবিধা পাবে। তোমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, মানে ইংলিশ মিডিয়ামও চুজ করতে পারো, মিডিয়াম হিসেবে বাংলা মিডিয়ামও চুজ করতে পারো। এক্ষেত্রে একটা ব্যাপার বলি, ইংলিশ মিডিয়াম যদি চুজ করো তাহলে কিন্তু তোমাকে ইন্টারভিউটা পুরো ইংলিশে দিতে হবে, সেটা ভেবে চিন্তে করতে হবে। আর বাংলা চুজ করলে তুমি বাংলাতেই দিতে পারবে। ঠিক আছে, আর বাংলা মিডিয়াম চুজ করলে তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা থাকতে হবে, এটা যেমন একটা ক্রাইটেরিয়া, প্লাস তোমার পোস্টিং কিন্তু বাংলা মিডিয়াম স্কুলগুলোতেই হবে। আর ইংলিশ চুজ করলে তোমার তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকতে হবে, যেমন অনেকের আছে না সিবিএসই স্কুল টুল, এগুলোতে তোমার হচ্ছে হিন্দি আর ইংলিশ থাকে, তখন কিন্তু তারা বাংলা মিডিয়াম চুজ করতে পারবে না, তারা ইংলিশ মিডিয়াম চুজ করতে পারবে, মানে তাদেরকে ওটাই করতে হবে, অপশান নেই।
আর যাদের বাংলা ইংলিশ দুটো আছে তাদের ক্ষেত্রে দুটো অপশানই খোলা রইলো, ইংলিশ চুজ করতে পারো, বাংলা চুজ করতে পারো, আর আলটিমেটলি ফোকাস থাকতে হবে কিন্তু ইন্টারভিউর ওপরে, কারণ লেখা তো হবে এমসিকিউ। পরীক্ষাটা আমি যতদূর বলে দিই, যদি পুরানোটা চেঞ্জ না হয় তাহলে 100 নম্বরের এমসিকিউ হবে একটা, এবং সেই এমসিকিউতে পাস করলে ফাইনাল একটা মেরিট লিস্ট হবে যে কাদের কাদের ইন্টারভিউ দিতে পারবে, এবং ইন্টারভিউটাই মেন, কারণ ইন্টারভিউতেই তুমি যে মার্কস পাবে সেইটা ফাইনাল মেরিট লিস্ট টাঙানো হবে। এখানে কিন্তু এরকম হবে না কি তুমি এমসিকিউ প্লাস ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট হবে, এমসিকিউ যা দেবে ভুলে যাও, ইন্টারভিউটাই মেন। এমসিকিউ থেকে তোমার ইন্টারভিউয়ের একটা লিস্ট বানানো হবে, সেখান থেকে ইন্টারভিউতে যা পাবে সেখান থেকে ফাইনাল তুমি চাকরি পাবে। এই অবধি ছিল পুরানো এতে। এবার নতুন যদি কিছু চেঞ্জ না করে মনে হয় ওটাই থাকবে, পুরানো মেথডটাই হয়তো থাকবে, তাহলে ভেবেচিন্তে মিডিয়ামটা সিলেক্ট করতে হবে, কারণ ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারাটা বাংলা মিডিয়ামের ক্ষেত্রে একটুখানি ডিফিকাল্ট আছে অনেকের ক্ষেত্রে, তো একটু ভেবেচিন্তে ফিল আপ করবে, ফিল আপ করার সময় একটু আগের থেকে বলে রাখা এটা। আর কি রইলো, স্যালারিও খুব ভালো, যেহেতু আগে থেকে এটা বলতে পারো কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন, ইন্ডিকেটিভ একটা নোটিশ, তার মানে বি রেডি ফর দ্যাট। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন যেন অর্ধেক প্রিপারেশন হয়ে যায়, এইভাবেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এই সুযোগটাকে অবহেলা করার মতো নয়, কাজে লাগানোর মতোই একটা সুযোগ, এবং বুঝতে পারছো এমসিকিউ খুব খুব হাড্ডাহাড্ডি প্রিপারেশন হবে, হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে, প্রিপারেশন সেরকম ভালোভাবেই নিতে হবে। আর কি রইল, আর মোটামুটি তো এইগুলোই হচ্ছে ব্যাপার, যাদের বিএড চলছে তাদের জন্য একটুখানি ব্যাড লাগ আর কি। হ্যাঁ, আর একটা কথা, টেট পাসের কি কোনো গুরুত্ব রয়েছে? না, এখানে টেট আছে কি নেই, থাকলো না থাকলো বয়ে গেছে, কিছুই দেখবে না, এর সঙ্গে টেটের কোনো সম্পর্ক না, টেটটা 8 অবধিই দেখা হয়, ঠিক আছে। আর কিছু কোয়ারি থাকলে আর আপাতত কিছু নেই। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করে জানিও। সিলেবাসটা দেখো, পুরানো সিলেবাসটা দিয়ে লাভ নেই। হ্যাঁ, তোমরা এখন হয়তো বলবে তাহলে পড়তে বলছেন কেন? পড়তে বলছি কারণ ধরো তোমার কেমিস্ট্রি সাবজেক্ট কি বাংলা সাবজেক্ট কি ইংলিশ সাবজেক্ট, মোটামুটি যদি 9-10 পরীক্ষা দিতে চাও, ফার্স্টে ভালো করে পড়তে হবে 11-12। আমি যতদূর বুঝি 11-12 পুরো ভালো করে রেডি হয়ে গেলে গ্র্যাজুয়েশন পড়তে হবে। বেসটা কিন্তু 11-12, ওখান থেকে অনেক নম্বরে কোশ্চেন আসে। সায়েন্সের ক্ষেত্রে বলছি আমি, আর্টসেগুলোতে অত জোর দিয়ে বলতে পারবো না। ওটা ভালো করে পড়লে গ্র্যাজুয়েশন পড়তে পারবে। আর সিলেবাস ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, হয়তো কিছু কাটছাট করে থাকবে কি কিছু এক্সট্রা থাকবে। আর যারা 11-12 পরীক্ষা দেবে তাদেরকে বলবো গ্র্যাজুয়েশন ভালো করে পড়ো, পুরো রেডি হয়ে গেলে পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে। এতদূর আমি বুঝেছি, পুরানো সিলেবাস দেখে হোক বা বিভিন্ন পরীক্ষা থেকে। তো কিছু জিনিস দেখবে চেঞ্জ হয় না, যেমন কেমিস্ট্রিতে আমি বলছি যে ধরো থার্মোডাইনামিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, কি পিরিয়ডিক টেবিল, কি এস ব্লক, পি ব্লক, এগুলো তো তুমি মুছে ফেলতে পারবে না কোনো সিলেবাস থেকে। কি 9-10 বলো, কি তুমি 11-12 বলো, হ্যাঁ হয়তো 9-10-এ থার্মোডাইনামিক্সটা নেই এর মধ্যে, তো কম বেশি এগুলো লাগেই, তো সেইগুলো আগে প্রিপারেশন নাও না, তারপর ডিটেলসে যখন সিলেবাস আসবে তখন দেখাবো। ওই পুরানো সিলেবাস দিয়ে লাভ নেই, ঠিক আছে। তো চলো, আর কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানিও। আপাতত পড়াশোনা শুরু করে দাও, বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দাও, ভালো লাগলে একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।